রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। দর্শক সবাইকে আমন্ত্রণ নিউজ 24 বেলা 12টার সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি তামিমুর রহমান তন্ময়। সিলেটের এমসি কলেজ ক্যাম্পাস থেকে ছাত্রাবাসে তুলে নিয়ে স্বামীকে বেঁধে স্ত্রীকে গণধর্ষণের ঘটনায় ছাত্রলীগ কর্মীদের বিরুদ্ধে মামলা হয়েছে। শনিবার সকালে 9 জনকে আসামি করে শাহপরান থানায় গণধর্ষণের শিকার তরুণীর স্বামী বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় 6 জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও 3 জনকে আসামি করা হয়েছে। এজাহার নামীয় আসামিরা হলেন এম সাইফুর রহমান, শাহ মাহবুবুর রহমান রনি, তারেক আহমদ, অর্জুন লস্কর, রবিউল ইসলাম ও মাহফুজুর রহমান। এদের সবাই ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত। আসামিদের মধ্যে তারেক ও রবিউল বহিরাগত, বাকিরা এমসি কলেজের ছাত্র। শুক্রবার সন্ধ্যায় দক্ষিণ সুরমার শিববাড়ির এক তরুণী স্বামীকে সাথে নিয়ে এমসি কলেজ ক্যাম্পাসে বেড়াতে আসে। এ সময় ছাত্রলীগ কর্মী এম সাইফুর রহমান ও শাহ মাহবুবুর রহমান রনির নেতৃত্বে স্বামী ও স্ত্রীকে পার্শ্ববর্তী কলেজ ছাত্রাবাসে তুলে নিয়ে যায় আসামিরা। পরে সেখানে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে গণধর্ষণ করে তারা। এ সময় ছাত্রলীগ কর্মীরা ওই তরুণীর স্বামীর প্রাইভেট কারও ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। খবর পেয়ে পুলিশ এসে স্বামী স্ত্রী ও তাদের প্রাইভেট কার উদ্ধার করে। পরে ধর্ষণের শিকার তরুণীকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ওসিসিতে ভর্তি করা হয়। ধর্ষণের ঘটনার পর রাতভর অভিযান চালালেও কোনো অভিযুক্তকে আটক করতে পারেনি পুলিশ। তবে ছাত্রলীগ নেতা সাইফুর রহমানের রুম থেকে একটি বিদেশি পিস্তল, 4টি রামদা, 2টি লোহার পাইপ উদ্ধার করা হয়েছে। দুর্নীতি আর যোগসাজশে স্বাস্থ্য খাতকে গিলে চুষে খেয়েছেন ঠিকাদার থেকে কেরানি পর্যন্ত। এবার আলোচনায় নতুন যুক্ত হলেন তাদের সহযোগী ড্রাইভার। সবাইকে অবাক করে শত কোটি টাকার মালিক এই মালিক ড্রাইভার, যিনি স্বাস্থ্য অধিদপ্তরেই সাবেক কজন মহাপরিচালকের গাড়ি চালাতেন। টিআইবি বলছে এদের পেছনের পৃষ্ঠপোষকদের বের করলেই ভাঙবে অনিয়মের সিন্ডিকেট। ফখরুল ইসলাম জানাচ্ছেন বিস্তারিত। স্বাস্থ্য খাতকে দুর্নীতিতে চুষে শত থেকে হাজার কোটি টাকার মালিক হয়েছেন ঠিকাদার থেকে কেরানি পর্যন্ত। তবে কজন ভেবেছেন দুর্নীতিতে সরকারি ড্রাইভারও হতে পারেন শত কোটির মালিক? অবাক করা এই দৃষ্টান্ত আপাতত এই মালিক ড্রাইভারেরই। যেন তেন নন, স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক 3 মহাপরিচালকের গাড়ি চালিয়েছেন। অভিযোগ 38 বছরের চাকুরিকালে তিনি নিজের আধিপত্য গুছিয়ে নেন। প্রাথমিক অনুসন্ধানে মিলেছে রাজধানীর তুরাগ দক্ষিণ পাড়ায় 7 তলা বিলাসবহুল বাড়ি। একই এলাকায় 24টি ফ্ল্যাট ও 10 কাঠার প্লট, আর 15 কাঠার উপরে গড়েছেন বিশাল ডেইরি ফার্মও। সাধারণ একটা মানুষ এখান থেকে ফার্মে যেত দুধ বিক্রি করার জন্য, আর ড্রাইভার সে মানে সম্পদ যে তার কম সীমিত, মানে এই বাড়িটা ছাড়া বা ওই ফার্ম 5 কাঠা 4.5 কাঠা 5 কাঠা না 4.5 কাঠা এইটা ছাড়া আমার বাবার কিছুই নেই। একটি দুটি নয়, রাজধানীর হাতিরপুলে তুলেছেন 10 তলা বিশিষ্ট আরেক বিলাসী ভবন। নামে বেনামে বেশ কয়েকটি ব্যাংক অ্যাকাউন্টে অর্থ। নিজে ড্রাইভার হয়েও ব্যক্তিগত ড্রাইভার রেখে চড়তেন সরকারি বিলাসবহুল পাজেরো জিপে। দুর্নীতির মধুচন্দ্রিমা স্বাস্থ্য মন্ত্রণালয়ে চলছে। এই দুর্নীতি থেকে একটা জিনিস প্রমাণ হচ্ছে যে দুর্নীতির শেকড় কত দূরে যাচ্ছে। এই উন্নয়নের পাশাপাশি আমরা যদি দুর্নীতি রোধ করতে না পারি তাহলে কিন্তু উন্নয়ন ব্যর্থ হবে। স্বাস্থ্যের নিয়োগ পদ্ধতিতে সুস্পষ্ট প্রভাব দেখানো মালিক অধিদপ্তরের টেন্ডারেও কমিশন নিতেন বলে অভিযোগ আসছে। র্যাবের হাতে আটক হবার পর আসছে এরকম নানা তথ্য। তবে স্বাস্থ্য অধিদপ্তরে মালিকের মূল হোতা টেন্ডারবাজির মাফিয়া মিঠু গংরা এখনও ধরাছোঁয়ার বাইরে। হাসপাতালের ঠিকাদারি বাগিয়ে সরঞ্জাম নিম্নমানের সরবরাহ করে কোথাও না করেই হাতিয়েছেন হাজার কোটি টাকা। মিঠুরি আরেক সহযোগী আফজাল রুবিনা দম্পতি অধিদপ্তরের কেরানি হয়েও কামিয়েছেন শত শত কোটি টাকা। রাজধানীতে মিলেছে তাদের একাধিক আলিশান বাড়িও। প্রত্যক্ষভাবে আজকে মালিক বা আফজালের বিচার করা, জবাবদিহিতা নিশ্চিত করা যেরকম অপরিহার্য, একই সাথে এদেরকে যারা সুযোগ করে দিয়েছেন তাদের পেছনে যারা রাঘব বোয়াল, রুই কাতলা, তাদেরকেও জবাবদিহিতার মধ্যে আনতে হবে। তাহলেই দুর্নীতি নিয়ন্ত্রিত হবে। অন্যথায় দুর্নীতি যেভাবে চলছে সেটি আরও বিকশিত হওয়ার ঝুঁকি রয়েছে। সাধারণ মানুষের স্বাস্থ্য অধিকার নিশ্চিতে এই খাতে দুর্নীতির দুষ্টচক্র ভাঙার বিকল্প নেই বলছেন বিশ্লেষকরা। ফখরুল ইসলাম, নিউজ 24, ঢাকা। দর্শক, টোকেন নিয়ে অনিয়মের অভিযোগে কারণ বাজার অবস্থান নিয়েছে প্রবাসীরা। সেখানে পুলিশ সদস্যদের সংখ্যা বাড়ানো হচ্ছে। সংবাদ সংগ্রহে সেখানে রয়েছেন আমাদের সহকর্মী সৈয়দ রায়হান, যুক্ত হচ্ছে সরাসরি তার সঙ্গে। রায়হান, আপনার কাছে জানতে চাই, প্রবাসীরা কি বলছে? পুলিশ তো নিশ্চয়ই বাড়ানো হচ্ছে, পুলিশের বক্তব্য কি? পুলিশ বাড়ানোর কারণটা কি এর পেছনে?
তন্ময়, আসলে একটু জানিয়ে রাখি যে বরাবরের মতো আমরা যে বিষয়টি দেখতে পাচ্ছি গত কয়েকদিন ধরে আজ সকাল থেকেই মূলত যারা প্রবাসীরা রয়েছেন তারা কিন্তু সৌদি এয়ারলাইন্সের সামনে দাঁড়িয়েছেন এবং তারা এক পর্যায়ে বিক্ষোভ করেছেন। আপনি জানেন যে এর আগে আমরা বলছিলাম যে সার্ক ফোয়ারা থেকে মূলত ফার্ম গেট পর্যন্ত যান চলাচল কিন্তু বন্ধ ছিল এবং একই সাথে আমরা দেখেছি অতিরিক্ত পুলিশ মোতায়েন করার পরবর্তীতে আসলে তাদেরকে একটি সিরিয়ালে আনা হয়েছে। তবে বলা যায় একটি গুজবও রটে গেছে ইতিমধ্যে। আমরা একটু জানতে চাই যে আপনারা যে সিরিয়াল ধরলেন আসলে কোন পারপাসে আপনারা রাস্তা থেকে এখানে? এটা একটা সাধারণ গুজব ছড়াইছে মানুষে, সিরিয়াল করার উদ্দেশ্য করে লোকগুলো জমা হয়েছিল রাস্তায়, ওই রাস্তা থেকে সরানো হয়েছে। কথা বলছেন? এখন ভাই আমার কথা হলো যারা সৌদি এয়ারলাইন্সে আগের যাত্রী তাদেরকে আগের সিরিয়াল দেব, ঠিক আছে? যারা কিছু লোক আছে মানে ডিসেম্বরে আসছে, জানুয়ারি আসছে, ওই সমস্ত লোকগুলোর আগে আস্তে আস্তে সিরিয়াল। একটু বলি যে আপনারা আসলে এখন মূল দাবিটা কি, আসলে কি চাচ্ছেন? আমাদের দাবি মার্চের 15 তারিখে বন্ধ হয়েছে, যারা মার্চের 16 তারিখে টিকিট ছিল তাদের টিকিটটা আগে দেখ, যার 17 তারিখে ছিল তারটা সেকেন্ড টাইম দেখ, যারটা 18 তারিখে ছিল তারটা তারপরে। আচ্ছা, ইতিমধ্যে আপনাদের কি আকামার মেয়াদ কি শেষ হয়ে গেছে কিনা একটু বলুন। আমার মেয়াদও শেষ, আবার ছুটি 30 তারিখ পর্যন্ত সবাই অলরেডি, একজন মানুষের ভিসা থাকবে না, মানে যেটা বিষয় এগুলো এই বিষয় 30 তারিখ মেয়াদ শেষ। তো আমাকে পররাষ্ট্রমন্ত্রী বলছে যে 24 তারিখে ডেট বাড়ানো হবে, এখন বলতে আছে যে স্বরাষ্ট্রমন্ত্রী সৌদি দূতাবাসে, তো আমরা তো আবারও ভোগান্তি হবে। তন্ময়, আসলে আপনি কিন্তু শুনছেন যে মানুষের নানা ধরনের অভিযোগ কিন্তু এখানে উঠেছে। তবে আরেকটি বিষয় জানতে চাই আপনাদের একজনের কাছে যে আজকে যে টোকেন দেওয়ার যে বিষয়, সেখানে কোনো অনিয়ম আপনারা দেখছেন কিনা? এইখানে কিছু কিছু লোক করে ঢুকায় ভিতর দিয়া, আর এইখানে সবাই ভিড় করছে দেখা একটু গ্যাঞ্জাম হয়েছে, এই জন্য বলতেছে গুজব একটা ছড়াই দিছে যে ওদিকে টোকেন দিতেছে, সবাই একজনের উপরে দিয়ে আরেকজনে দৌড়ে দৌড়ে ওদিকে যাইতেছে। আসলে তন্ময়, যে বিষয়টি হচ্ছে যে মূলত আজকে কিন্তু 550 টোকেনের বিপরীতে টিকিট বিতরণ শুরু হয়েছে এবং যারা আসলে টোকেন পাননি তারাই কিন্তু সকাল থেকে সৌদি যে এয়ারলাইন্সের সামনের যে অফিসে সেখানে কিন্তু আছে। এবং আপনি একটি বিষয় শুনতে পেলেন যে একটি অনিয়মের অভিযোগ কিন্তু উঠেছে। তো এই ছিল রাজধানীর সার্ক ফোয়ারার সামনে থেকে আমার কাছে সার্বিক চিত্র। তন্ময়। সৈয়দ রেহান, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। যাচ্ছি পরবর্তী সংবাদে। করোনা পরবর্তী অর্থনীতিতে দেশি বিদেশি বিনিয়োগ আকর্ষণে শিগগিরই নতুন প্যাকেজ ঘোষণা করা হবে বলে জানিয়েছে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বিনিয়োগের বাধা চিহ্নিত করে তা সমাধানে সমন্বিতভাবে কাজ করা হচ্ছে বলেও জানিয়েছে বিডার নির্বাহী চেয়ারম্যান মোহাম্মদ সিরাজুল ইসলাম। করোনা পরবর্তী অর্থনীতি গতিশীল করতে বিনিয়োগের প্রতিবন্ধকতা দূর করে অর্থনৈতিক অঞ্চলগুলো দ্রুত বাস্তবায়নের তাগিদ দিয়েছেন ব্যবসায়ী ও বিনিয়োগকারীরা। বাবু কামরুজ্জামান জানাচ্ছেন বিস্তারিত। জাতিসংঘের বাণিজ্য উন্নয়ন সংস্থা আংটারের পূর্বাভাস বলছে করোনা মহামারীর কারণে এবছর বিশ্বব্যাপী বিনিয়োগ কমে যেতে পারে 40%। তারপরও করোনা পরবর্তী বিদেশি বিনিয়োগ আকর্ষণে বড় প্রস্তুতি ও প্রতিযোগিতায় থেমে নেই প্রতিবেশী ভারত, ভিয়েতনাম ও ইন্দোনেশিয়ার মতো প্রতিযোগী দেশগুলো। এক্ষেত্রে বড় চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ। বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং দেশে বিনিয়োগের বাধা দূর করতে গত মাসে ব্যবসায়ী বাস্তবায়নকারী সংস্থা বিডা সহ বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে বিশেষ বৈঠক হয় প্রধানমন্ত্রী কার্যালয়ে, যেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও নির্দেশনা দেন বিনিয়োগের বাধা কাটিয়ে উঠতে জোরালো প্রস্তুতি নেয়ার। বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা বলছে বিনিয়োগে গতি বাড়াতে খুব শিগগিরই প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ঘোষণা আসছে বিশেষ প্যাকেজের। আমাদের প্রতিযোগী যে সকল দেশ আছে ওই সকল দেশ যে ধরনের ইনসেনটিভ দেয় আমাদেরকে ওই ধরনের ইনসেনটিভ দিতে হবে। প্রধানমন্ত্রীর কার্যালয় কাজ করছে এবং একটি ইনসেনটিভ প্যাকেজ তৈরি করার প্রস্তুতি চলছে। আসলে বেজার হিসেবে অর্থনৈতিক অঞ্চলে এখন পর্যন্ত বিনিয়োগ প্রস্তাব এসেছে প্রায় $22 বিলিয়ন, যেখানে বেসরকারি খাতের বিনিয়োগ প্রস্তাব $3 বিলিয়ন কিছু বেশি। তবে গত 1 বছর ধরে জমির ইজারা মূল্যের ওপর 15% ভ্যাট জারি করায় অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ ও কর্মসংস্থান বাধাগ্রস্ত হবে বলে মনে করেন ব্যবসায়ী নেতারা, যা সমাধানের অপেক্ষায় বিনিয়োগকারীরা। কনসিস্টেন্সি অফ পলিসি ইজ ভেরি ইম্পর্টেন্ট। ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে নতুন করে জমি রেজিস্ট্রেশনের ক্ষেত্রে 15% ভ্যাট ধরা হয়েছে। তো এই বিষয়গুলোকে আমরা মনে করি যে এই মুহূর্তের জন্য এটি সঠিক হবে না। আমি মাননীয় প্রধানমন্ত্রীর গোচর এটি নিয়েছি এবং বলেছি যেন এটি প্রেডিক্টেবল হয়, অর্থাৎ
একটা পলিসি করলে পরে এটি সবাই জানবে এবং এটা নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত এটি যেন থাকে। বিদেশি বিনিয়োগ টানতে প্রধানমন্ত্রী কার্যালয়ে বৈঠকের পর প্রতিযোগী দেশের সাথে তাল মিলিয়ে নীতি কাঠামো বাস্তবায়ন এবং বিনিয়োগ পরিবেশের উন্নয়নে সরকার নানামুখী উদ্যোগ নিচ্ছে বলে জানিয়েছে শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়। আমরা বিনিয়োগ আকর্ষণ করতে চাই, সেটা হচ্ছে মুদ্রা কথা, কিন্তু এর জন্য যে ছোটখাটো ঝামেলাগুলো আছে সেইটা আমরা শর্ট আউট করবো, সেটা থেকে বেরিয়ে আসবো যাতে করে আমরা বিদেশি ইনভেস্টমেন্ট কে আকৃষ্ট করতে পারি। শুধুমাত্র শিল্প মন্ত্রণালয় প্রায় 50টি এমইউ এবং কন্ট্রাক্ট সাইন করছে, যেগুলো এবছরই বিনিয়োগে যাবে, ডাইরেক্ট এফডিআই। দেশে বিনিয়োগ আকর্ষণের অন্যতম কেন্দ্রবিন্দু বিশেষ অর্থনৈতিক অঞ্চল, যার বাস্তবায়ন হলে বছরে $40 বিলিয়ন রপ্তানি আয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা। রাসায়নিক বিস্ফোরণের চরম ঝুঁকিতে চট্টগ্রাম বন্দর ও আশেপাশের এলাকা। যে কোনো সময় বড় ধরনের বিস্ফোরণ সহ অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার আশঙ্কা করছে খোদ চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। গেল প্রায় 3 দশকের জমা ক্ষতিকর রাসায়নিক মালামালের বিপুল মজুদ দ্রুত সরাতে কাস্টমসকে অনুরোধ জানিয়েছে তারা, তবে এখনও নেওয়া হয়নি কোনো কার্যকর উদ্যোগ। বন্দর ব্যবহারকারীরা বলছেন, গাফিলতির কারণে ঘটতে পারে ভয়াবহ যে কোনো রকমের দুর্ঘটনা। চট্টগ্রাম থেকে নয়নবুর রাজয়কে সাথে নিয়ে আরও জানাচ্ছেন বাবু কামরুজ্জামান। দীর্ঘদিন ধরে চট্টগ্রাম বন্দরে ক্ষতিকর রাসায়নিক মালামাল আনা হলেও আমদানিকারকরা তার নিয়ম মেনে ছাড়িয়ে নিয়ে যাননি। এসবের মধ্যে সবচেয়ে বেশি রয়েছে বিস্ফোরক, বিপজ্জনক গ্যাস, দাহ্য পণ্য, বিষাক্ত তেজস্ক্রিয় পণ্য ও জার দ্রব্য, যা আটকা পড়ে বন্দরের শেডে। এছাড়া সাম্প্রতিক সময়ে বিপজ্জনক রাসায়নিক দ্রব্যাদি ব্যাপক হারে আমদানি হচ্ছে, ফলে বন্দরে তৈরি হয়েছে উচ্চ নিরাপত্তা ঝুঁকি। কিছুদিন আগেও বন্দরে এক শেডে ভয়াবহ অগ্নি দুর্ঘটনা ঘটে। এছাড়া সম্প্রতি লেবানন বন্দরে ব্যাপক বিস্ফোরণের পর কিছুটা নড়েচড়ে বসে বন্দর কর্তৃপক্ষ। রাসায়নিক দ্রব্য অপসারণে কাস্টমস কর্তৃপক্ষকে চিঠিও দেয় তারা। অগস্ট মাসের 9 তারিখ এবং 19 তারিখ পরপর 2টি চিঠি দিয়েছি এই অকালস্কৃত পণ্যগুলা যেগুলা নিলামযোগ্য সেগুলো নিলাম করার জন্য, যেগুলো ধ্বংসযোগ্য সেগুলো ধ্বংস করার জন্য। কাস্টমস কর্তৃপক্ষ বলছে, নিলামে কিছু কিছু রাসায়নিক উঠছে। বেশিরভাগ রাসায়নিক নিলামে না গেলেও ধ্বংস করা হবে, তবে কবে নাগাদ ধ্বংস করা হবে তা অজানাই। ওই চিঠিতে যেই রাসায়নিক পণ্যগুলোর কথা বলা আছে এর মধ্যে অনেকগুলো দেখা গেছে আনম্যানিফেস্টেড অথবা আনকাউন্টেড, এগুলো আমরা সামনে ধ্বংস করে দেব। আনম্যানিফেস্টেড থাকলে আমরা এটা নিলামে নিতে পারি না। 1992 সালে আমদানি করা রাসায়নিক এখনও বন্দরে পড়ে থাকায় হতাশ বন্দর ব্যবহারকারীরা। যেগুলি পড়ে থাকবে 1 মাসের উপরে স্বাভাবিক নিয়মে সেটা অকশনে যাওয়ার কথা, এবং বন্দর কর্তৃপক্ষ এবং কাস্টমস কর্তৃপক্ষ যদি অকশনে না দিয়ে থাকে সেটা তাদের দায়িত্ব। বন্দর থেকে দ্রুত এসব রাসায়নিক জরিপ করে সরিয়ে ফেলার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। অবশ্যই এটা বড় ঝুঁকি, এটাকে ভালো করে সার্ভে করতে হবে। প্রতিটা কেমিক্যাল ভালোভাবে দ্রুত সম্ভব সার্ভে করে বিক্রমটা কোনটা রাসায়নিক ভাবে রাখা হয়েছে আর এইভাবে এটাকে যথাযথ পরিবেশে রাখতে হবে। বিপজ্জনক এবং বিস্ফোরক জাতীয় পদার্থ কিংবা অগ্নিকাণ্ড ঘটতে পারে, এই ধরনের বিষয়গুলি কিন্তু বেশি দিন বন্দরে রাখার নিয়ম নেই। চট্টগ্রাম বন্দরের 14টি শেড ও বিভিন্ন ইয়ার্ডে বর্তমানে নিলামযোগ্য পণ্য আছে প্রায় 5000 কন্টেইনার। বৈরুতের মতো পরিস্থিতি এড়াতে বিপজ্জনক পণ্যের নিরাপদ ব্যবস্থাপনা নিশ্চিত করার পরামর্শ বন্দর ব্যবহারকারীদের। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা। দর্শক, পাবনা 4 আসনের উপনির্বাচন আজ সকাল 9টায় ভোট নেওয়া শুরু হয়েছে। একটানা ভোট নেওয়া হবে বিকেল 5টা পর্যন্ত। এই ব্যাপারে বিস্তারিত জানাতে পাবনা থেকে টেলিফোনে সরাসরি যুক্ত আছেন সহকর্মী আহমে উল হক রানা। রানা, উপনির্বাচনে ভোটারদের উপস্থিতি কেমন দেখছেন, আর নির্বাচনের সবকিছু মিলে সার্বিক পরিস্থিতি আপনার কাছে জানতে চাই আমরা। ধন্যবাদ তন্ময়। যেমনটি বলছিলেন আপনি, ভোট গ্রহণ শুরু হয়েছে সকাল 9টায়, একটানা ভোট গ্রহণ চলছে। প্রথম দিকে ভোট কেন্দ্রগুলোতে মানুষের উপস্থিতি কম ছিল, মাঝে কিছু দেখা গেল, এখন আবার মাঝবেলাতে এসে ভোটারদের উপস্থিতি তুলনামূলকভাবে কম দেখা দিচ্ছে। আমরা বিভিন্ন ভোট কেন্দ্র ঘুরেছি, বিভিন্ন ভোট কেন্দ্র ঘুরে আমরা একটি জিনিস দেখেছি যে সেখানে অনেকগুলো, প্রায় অধিকাংশ কেন্দ্রেই বিএনপি বা জাতীয় পার্টির তেমন কোনো পোলিং এজেন্ট আমরা পাইনি। ভোট গ্রহণ আমাদের এই চলাকালে বিএনপি প্রার্থী হাবিবুর রহমান হাবিব তার নিজ বাসভবনে ঈশ্বরদী উপজেলার শাহপুর ইউনিয়নের মালিকাপাড়া গ্রামে একটি সাংবাদিক সম্মেলন তাৎক্ষণিক ডাকেন। আমরা এখন সেই সাংবাদিক সম্মেলন থেকেই ফিরছি।
সাংবাদিক সম্মেলনে উনি বিভিন্ন ভোটের 2 দিন আগে থেকে তার নেতাকর্মীদের উপরে হামলার অভিযোগ করেছেন, তার নির্বাচনী প্রচার অভিযানে বাধা এবং সেই ব্যাপারে অভিযোগ দেওয়ার পরেও কোনো প্রতিকার না পাওয়ার অভিযোগ করেছেন, এবং সম্প্রতি 23 তারিখে আওয়ামী লীগের একটি নির্বাচনী অফিস ভাঙচুরের ঘটনায় বিএনপি নেতাকর্মীদের নামে যে মামলা করা হয়েছে সেই মামলাটিকে মিথ্যা মামলা বলে অভিহিত করে এর সুষ্ঠু তদন্ত করে এর সাথে জড়িতদের চিহ্নিত করার দাবি জানিয়েছেন। এবং এই সমস্ত অভিযোগ এনে একতরফা নির্বাচনের অভিযোগ এনে তিনি নির্বাচন বর্জন করেননি, কিন্তু এই নির্বাচন বাতিলের দাবি জানিয়েছেন এবং তিনি বলেছেন নির্বাচন বাতিল ঘোষণা করে পুনরায় নির্বাচনের তফসিল ঘোষণা করার জন্য। তন্ময়, এই ছিল পাবনা 4 উপনির্বাচনের এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ। আহমেদুল হক রানা, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত উপনির্বাচনের সর্বশেষ খবরাখবর জানাবার জন্য। যাচ্ছি পরবর্তী সংবাদে। আরও এক দফা সময় বেড়েছে বাসের জন্য আলাদা লেন তৈরির বিআরটি প্রকল্পে। বিমানবন্দর থেকে গাজীপুর পর্যন্ত 20 কিলোমিটার এই লেন তৈরির সময়সীমা ছিল 2020 সাল, কিন্তু প্রকল্পের অগ্রগতি এখনো পর্যন্ত মাত্র 45 ভাগ। এখন চতুর্থ দফা লক্ষ্যমাত্রা 2020 সালের এপ্রিল, যেই কারণে ব্যয় বাড়ছে কিছুটা। আর প্রকল্প পরিচালক আশাবাদী এই সময়ের মধ্যে এবার অন্তত শেষ হবে এই প্রকল্পের কাজ। প্লাবন রহমান জানাচ্ছেন বিস্তারিত। রাজধানীর বিমানবন্দর থেকে গাজীপুর পর্যন্ত পুরো সড়কই এমন ব্যস্ত দিন রাতের বেশিরভাগ সময়। এই অবস্থার মধ্যে এই পথে চলছে বাস র্যাপিড ট্রানজিট বিআরটি প্রকল্পের কাজ। যান চলাচলের মধ্যে প্রত্যাশামত না হলেও এগুচ্ছিল বিআরটি প্রকল্পের কাজ। এর মধ্যে করোনার থাবায় আরও কমে প্রকল্পের অগ্রগতি, কিন্তু এখন করোনা বাস্তবতা মেনেই গতি বাড়ানোর চেষ্টা চলছে প্রকল্পে। করোনার মধ্যে কাজ কাম করতে সবাই আগ্রহী না। আমাদের অফিসিয়ালি ভাবে কোনো টেস্ট করানো হয়নি। 2012 সালে শুরু 2040 কোটির এই প্রকল্প শেষের কথা ছিল 2016 সালে, কিন্তু নানা জটিলতায় প্রকল্পের মেয়াদ বাড়ে 2018 সাল পর্যন্ত। খরচ বেড়ে দাঁড়ায় 4265 কোটিতে, কিন্তু তাতেও আলোর মুখ দেখেনি বহুল প্রত্যাশিত এই প্রকল্প। আবারও লক্ষ্যমাত্রা বেড়ে 2020 সালের জুন, কিন্তু সময় শেষ হলেও শেষ হয়নি কাজ। আরেক দফা সময় বেড়ে প্রকল্প শেষের নতুন টার্গেট এখন 2022 সালের এপ্রিল। আমার 22 জুনের মধ্যে আমি আশা করি শেষ হয়ে যাবে। বাজেট তো আমাদের খুব একটা বেশি বাড়বে না, আশা করি খুব একটা। ধরেন ট্যাক্সের জন্য কিছু বাড়বে, আর কিছু কাজের যদি ভেরিয়েশন হয় তখন কিছুটা বাড়তে পারে। টঙ্গীতে 10 লেন বিশিষ্ট উড়াল সড়ক সহ পুরো পথে চলমান 6টি ফ্লাইওভার নির্মাণ কাজ। বাসের জন্য আলাদা এই লেন প্রকল্প শেষ হলে ঢাকা গাজীপুর যাতায়াতে থামতে হবে না কোনো যানবাহনকে। আসল যেই বিআরটি 3 করার কথা ছিল কেরানীগঞ্জ থেকে এয়ারপোর্ট পর্যন্ত, সবচেয়ে জরুরি যেটা ছিল সেইটা না করে তার সাথে লেজ লাগিয়ে এয়ারপোর্ট থেকে গাজীপুর পর্যন্ত করা হচ্ছে খণ্ডিত, তাও আবার শহরের বাইরে। এটার ব্যবস্থা করে আমি যদি ভাবনায় রাখি ঢাকা শহরের যানজট কমে যাবে, তাহলে কিন্তু এটা একটা ভুল ধারণার মধ্যে আমরা থাকব। পুরো 20.5 কিলোমিটার পথে 19টি বিআরটি স্টেশন নির্মিত হবে। প্রকল্প শেষে তাই দীর্ঘমেয়াদে স্বস্তি পেতে পারেন এই পথের লাখ লাখ যাত্রী। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন সব মিলিয়ে এখন পর্যন্ত কাজের অগ্রগতি 45 ভাগ, তবে বাকি 55 ভাগ কাজ শেষ করতে সময় বাকি 2 বছরেরও কম। আর তাই করোনা পরিস্থিতির উপরে নির্ভর করছে এই সময়ের মধ্যেও প্রকল্প শেষ হবে কিনা। প্লাবন রহমান, নিউজ 24, ঢাকা। দর্শক, সংবাদের শুরুতে যেটা জানিয়েছিলাম যে এমসি কলেজে গেল দিন একটি অনাকাঙ্ক্ষিত গণধর্ষণের ঘটনা ঘটেছে, সেই ব্যাপারে বিস্তারিত জানাতে সিলেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সৈয়দ রাসেল। সৈয়দ রাসেল, আমরা জানি যে আজ সকালে গতকালের গণধর্ষণের বিপরীতে মামলা করা হয়েছে, তো এই মুহূর্তে এমসি কলেজে কিরকম পরিস্থিতি বিরাজ করছে জানতে চাই আপনার মাধ্যমে। জি, ধন্যবাদ আপনাকে। আপনাকে জানিয়ে রাখি, আপনি আগে বলেছেন যে সকালে এই ভিকটিম যিনি ধর্ষিতা তার স্বামী 6 জনকে আসামি করে, 6 ছাত্র নেতাকে আসামি করে তিনি এই শাহপুরান থানায় মামলা দায়ের করেছেন। মামলায় আসামিরা হচ্ছেন ছাত্রলীগ কর্মী সাইফুল শাহরুনি, অর্জুন, মাসুদ, শহীদ ও তারেক। এই 6 জনকে আসামি করে তারা মামলা দায়ের করেছে। তো মামলা পর থেকে আমরা পুলিশকে জিজ্ঞেস করেছিলাম এই আপডেট সম্পর্কে, তারা জানিয়েছেন আসলে তাদেরকে ধরতে অভিযান করা হয়েছে। আর এই মুহূর্তে আমি আছি এমসি কলেজের ঠিক সামনে। আপনারা দেখতে পাচ্ছেন আমার আশপাশে অসংখ্য মানুষ, তারা বেশিরভাগই ছাত্রলীগ কর্মী। তারা আমাদেরকে জানিয়েছেন যে তারা এই ছাত্রলীগ কর্মীরা এখানে এসে যুক্তি প্রদর্শন করছেন যে এই যারা অভিযুক্ত তারা তাদেরকে গ্রেফতার করার জন্য এবং আইনের আওতায় আনার জন্য। তাদের দাবি হচ্ছে আসলে যারা অপরাধী এবং ধর্ষক তাদের আসলে কোনো দল নাই, সবাই দল মত নির্বিশেষে সবাই চায় এবং স্টুডেন্টরা
এবং আইনশৃঙ্খলা ছাত্র এবং ছাত্রলীগ এবং এই সকল এই রাজনৈতিক দলের নেতাকর্মী সবাই চায় আসলে দর্শকদের শাস্তি পেতে, ছাত্রলীগ হোক বা যে কোনো দলের সাথে জড়িত সেটা একটা। আর আমরা একটু আগে এই সিলেটের এই এমসিপি যে অধ্যক্ষের সাথে কথা বলেছিলাম, তিনি আমাদেরকে জানিয়েছেন যে এই ঘটনা তদন্তে আসলে 3 সদস্যের একটি কমিটি একটু করে গঠন করা হবে। তারা এখন পর্যন্ত এই বৈঠকে বসেনি, একটু করে তারা বৈঠকে বসবেন। বৈঠকে এই এমসিপি কলেজের অধ্যক্ষকে প্রধান করে তারা 3 সদস্যের একটি কমিটি এই গঠন করবেন। আর আরেকটা জিনিস জানিয়ে রাখি যে গতকালকে একটা অভিযোগ আসছিল যে ঘটনা ঘটেছে প্রায় 8টা সাড়ে 8টার দিকে, কিন্তু এই ঘটনা তদন্ত শুরু করতে বা আইনি ব্যবস্থা নিতে তো দেরি হলো কেন। তা এর কারণ সম্পর্কে তিনি আমাদেরকে জানিয়েছেন যে তারা চেষ্টা করেছিলেন যে ভিকটিমকে ঠিক জায়গায় রেখে অসুস্থ ভর্তি করার আগ পর্যন্ত তারা যেন এই ওর জবানবন্দি নিয়ে তারা যাতে আসামি যারা তারা আছে তাদেরকে শনাক্ত করতে পারে। এই জন্য এই শনাক্তকরণ কার্যক্রমের কারণে তারা দেরি করেছে। আর আরেকটা জিনিস, একটু আগে এই 12টার মধ্যে এমনিতেই কলেজ বন্ধ আছে এবং সবই বন্ধ আছে, তো তারা এই বন্ধের মাঝেও বেশ কিছু ছাত্র এখানে এসে অবস্থান করেছিলেন যারা এই ছাত্রলীগ নামধারী বা ছাত্রলীগ নেতা কর্মী, যদি প্রশাসন তাদের বিরুদ্ধে এই পেরে উঠছিল না। এবং অভিযোগ রয়েছে যে এই বেশ কয়েকজন ছাত্র শিক্ষকদের রুম পর্যন্ত এই দখল করে তারা এখানে বসবাস করছিলেন। এই ব্যাপারে আমরা এই অধ্যক্ষ বলেছেন যে তাদের এই অভিযোগ তাদের কাছে আগেই ছিল এবং তারা প্রশাসনকে জানিয়েছিলেন। এটা সাথে প্রশাসন কি করেছে সেটা আসলে তারা বলতে পারছেন না, আসলে প্রশাসনের কোথায় না বা কি কারণে তারা এখানে বসবাস করছিল। আর তারা পক্ষ থেকে সৈয়দ রাসেল, আপনাকে ধন্যবাদ সিলেট থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছে এখানকার সর্বশেষ পরিস্থিতির খবর আমাদেরকে জানাবার জন্য। দর্শক, নিউজ 24 বেলা 12টার সংবাদে পর্যায়ে নিচ্ছে একটি বিরতি, সঙ্গেই থাকুন। বিরতির পর স্বাগত রাখবেন, আপনারা দেখছেন নিউজ 24 সংবাদ। শুক্রবার রাতে সাভারের হেমাদপুরে মোল্লাপাড়ায় বাসাবাড়ির গ্যাসের লিকেজ থেকে 3 জন বিস্ফোরণে দগ্ধ হয়েছে 3 জন। দর্শকের ব্যাপারে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে সাভার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল হুদা, আপনার কাছে জানতে চাই গ্যাস লিকেজের সর্বশেষ কি খবর রয়েছে, প্রত্যক্ষদর্শী এবং কর্তৃপক্ষ যারা রয়েছে তাদের বক্তব্য কি? দর্শকরা অপেক্ষা করছে আমাদের সাভার প্রতিনিধি নাজমুল হুদার সঙ্গে যুক্ত হবার জন্য। আমরা জানবো সাভারের সর্বশেষ খবর। সেখানে হেমাদপুরে মোল্লা পাড়ায় বাসাবাড়ির গ্যাস লিকেজ হয়েছে, সেখানে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। 3 জনের মধ্যে দগ্ধ হয়ে হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন একজন, বাকি 2জন নিহত হয়েছে। দর্শক, আমরা অপেক্ষা করছি আমাদের সহকর্মী নাজমুল হুদার সঙ্গে যুক্ত হবার জন্য। দর্শক, কারিগরি ত্রুটির কারণে আমরা সংযোগটি স্থাপন করতে ব্যর্থ হচ্ছি। দর্শক, এই সংবাদের পর্যায়ে নিচ্ছে আরো একটি বিরতি, সঙ্গেই থাকুন। বিরতির পর স্বাগত আর একবার দেখছেন নিউজ 24 সংবাদ। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। ইউক্রেনে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে অন্তত 22 জন নিহত হয়েছে। জরুরি মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, শুক্রবার রাতে দুর্ঘটনায় পড়া অ্যান্টনভ 26 বিমানটিতে মোট 27 জন যাত্রী ছিল। 2 জনকে মারাত্মক আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে এবং নিখোঁজ বাকি 3 জনকে উদ্ধারের চেষ্টা চলছে বলে জানিয়েছে উদ্ধার কর্মীরা। ইউক্রেনের জরুরি মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, বিমানটি খার্কিভ বিমান বাহিনী বিশ্ববিদ্যালয় থেকে ক্যাডেটদের একটি প্রশিক্ষণ ফ্লাইটের জন্য নিয়ে আসছিল। খার্কিভের পূর্বাঞ্চলে অবতরণের কিছু আগে বিমানটি বিধ্বস্ত হয়। বিধ্বস্ত হওয়ার পরে এতে আগুন ধরে যায়। বিমানটি চুইফ শহরের সামরিক বিমানবন্দর থেকে মাত্র 2 কিলোমিটার দূরে থাকা অবস্থায় বিধ্বস্ত হয়। বিমানটির বিধ্বস্তের কারণ জানতে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে প্রাথমিকভাবে এই দুর্ঘটনার সঙ্গে পূর্ব ইউক্রেনের বিচ্ছিন্নতাবাদীদের সংযোগ থাকতে পারে বলে সন্দেহের বিষয়টি উড়িয়ে দিচ্ছেন না কর্মকর্তারা। শনিবার ঘটনাস্থলে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে। সংবাদের পর্যায়ে নিচ্ছে আরো একটি বিরতি, সঙ্গেই থাকুন। বিরতির পর স্বাগত রাখবেন, আপনারা দেখছেন নিউজ 24 সংবাদ। এবারে নিউজ 24 স্পোর্টস। লঙ্কা টাস্ক ফোর্সের নীতিমালা না মানলে সিরিজ আয়োজন সম্ভব নয়। এসএলসির প্রধান নির্বাহীর বক্তব্যের পর আনুষ্ঠানিক জবাবের অপেক্ষায় আছে বিসিবি। সব ঠিক থাকলে শনিবার অর্থাৎ আজ শ্রীলঙ্কা সফরের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে বিসিবি। এদিকে আজই শেষ হচ্ছে টাইগারদের স্কিল ক্যাম্প। কোনো কারণে সফর না হলে প্ল্যান বি নিয়ে এগোনোর আভাস মিলেছে বোর্ডের তরফ থেকে। পার্থ বণিক জানাচ্ছেন বিস্তারিত।
দীর্ঘ 6 মাসের বিরতি কাটিয়ে রবিবারই সিরিজ খেলতে শ্রীলঙ্কায় যাবার কথা বাংলাদেশ ক্রিকেট দলের। তবে দেশটির কোভিড টাস্ক ফোর্সের কঠোর নীতিমালায় দিন দিন এই সফর নিয়ে বেড়ে চলছে অনিশ্চয়তা। সবশেষ লঙ্কান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী অ্যাশলে ডি সিলভা গণমাধ্যমের মুখোমুখি হয়ে জানালেন, কোয়ারেন্টিন নিয়ে দেশটির টাস্ক ফোর্সের সিদ্ধান্তই চূড়ান্ত। সিরিজ খেলতে চাইলে তা মানতে হবে বিসিবিকে। Whatever the feedback which we would get from the COVID task force, কোভিড টাস্কফোর্সের সিদ্ধান্ত বাংলাদেশকে জানানো হবে। সে অনুযায়ী তারা যদি প্রস্তুত না থাকে তাহলে সিরিজ স্থগিত করবে শ্রীলঙ্কা। সেক্ষেত্রে একই সাইকেলে আগামী বছর বা তার পরের বছর হতে পারে এই সিরিজ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে বোর্ড কর্তৃপক্ষ খুবই আন্তরিক, তাই যারাই আসবে তাদেরকেই শ্রীলঙ্কার কোয়ারেন্টিন নীতিমালা মানতে হবে। during the same cycle, maybe for next year or the following year. শনিবার শেষ হচ্ছে টাইগারদের স্কিল ক্যাম্প। সফরকে সামনে রেখে এতদিন বাংলাদেশের প্রস্তুতি চললেও এই বক্তব্যের পর সিরিজের ভাগ্য এখন অনিশ্চিত। কেননা বিসিবি প্রেসিডেন্ট আগেই জানিয়ে দিয়েছেন শ্রীলঙ্কার শর্ত মেনে সফরে যাওয়া সম্ভব নয়। গেল বুধবার প্রধান নির্বাহীর বক্তব্যেও ছিল নির্ধারিত সময়ে সিরিজ আয়োজনের শঙ্কা। চারদিকে এত অনিশ্চয়তার মাঝেও বিসিবি অপেক্ষায় আছে লঙ্কান বোর্ডের আনুষ্ঠানিক জবাবের। বিসিবি সূত্রের খবর, সফর নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে শনিবার। কোনো কারণে সিরিজ না হলে বোর্ডের আছে প্ল্যান বি। পার্থ বণিক, নিউজ 24। দর্শক, শেষ করছে এখনকার নিউজ 24 সংবাদ। সঙ্গে থাকবার জন্য এতক্ষণ ধন্যবাদ সবাইকে।